প্রিয় প্রণয়িনী সিজন ২ লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা ৫২ এর প্রথম অংশ। নুসরাত ইসরাতকে উপহারের সাথে করে একটা চিরকুট দিয়েছে। চিরকুটে বাংলা অক্ষরে লেখা। ইসরাতের কাছ থেকে চিরকুটটা চেয়ে নিয়ে যখন জাইন চোখের সামনে তুলে ধরলো তখন তার মুখের বিশ্রী পরিবর্তন হলো। মুখ উল্টে বমি করার ভাবভঙ্গি করে বলল, মানুষের লেখা নাকি এটা? মনে হচ্ছে কেউ তেলাপোকা ছেড়ে দিয়েছে। তেলাপোকা দিয়েই লিখিয়েছে। কয়েক সেকেন্ডের জন্য থমকালো সে, অতঃপর ইসরাতের কাছে চিরকুট ফিরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি লিখেছে ও এইখানে? ইসরাত চিরকুটটা নিজ মনে পড়লেই লজ্জায় মুখ লাল হয়ে আসলো, চোখের চামড়া কুঁচকে গেল, গাল গরম হয়ে আসলো। জাইন আবারও তাড়া লাগালো, কি লিখেছে বলে। ইসরাত ধীর স্থির ভঙ্গিতে নিজের মতো করে কিছু অংশ বাদ দিয়ে আবারও কিছু অংশ বলল। প্রিয় ইসরাত, অপ্রিয় জাইন ভাই, ইসরাত আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিবে, কিন্তু জাইন ভাই মোটেও তা নিবেন না। আপনাদের বিবাহেতে আমার বিন্দুমাত্র আগ্রহ না থাকলেও। ইসরাত থামল। জাইন আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, এরপর কি লিখেছে? ঠোঁট উল্টালো সে, বলল, কালো কালার চাঁদের ইমোজি আর্ট করে দিয়েছে, বাকিটুকু দেখেনি। জাইনের আগ্রহ এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। ইশারাই করলো, আরেকটু পড়ুন। ইসরাত আবারও শুরু করলো, তো এই কথা আর দিকে থাক, বেশি বোঝার প্রয়োজন নেই। কি বলেছিলাম আমি? হ্যাঁ, যা বলেছিলাম। আপনাদের বিয়েতে আমি কালো কাপড় পরেছি কেন জানেন? জানেন না তো জানারও দরকার নেই। বেশি জানাশোনা হয়ে গেলে ধরনীর বুকে তার জীবনই ফুরিয়ে আসে। আপনাদের আমি 2টো টিকিট দেব মালয়েশিয়ায় যাওয়ার জন্য, সোজা ভাষায় বললে হানিমুনে যাওয়ার জন্য। আপনারা দুজন সেখানে গিয়ে ঘুরে আসুন কয়েকদিনের জন্য। ইসরাত আবারও শুরু করলো। সে ওই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে জাইন। জানারও দরকার নেই। বেশি জানাশোনা হয়ে গেলে ধরনের বুকে মানুষের জীবনই ফুরিয়ে আসে। আপনাদের আমি 2টো টিকিট দেব মালয়েশিয়ায় যাওয়ার জন্য, সোজা ভাষা বলতে গেলে হানিমুনে যাওয়ার জন্য। আপনারা দুজনে সেখানে গিয়ে ঘুরে আসুন কয়েকদিনের জন্য। জাইন ঝটপট বলল, খামটি এগিয়ে দিতে। মালয়েশিয়ার টিকিট আছে খামের ভেতর। খাম খুলতেই বেরিয়ে এলো 2টো কাগজের টুকরো, তার উপর বাচ্চাদের মতো করে এবড়ো থেবড়ো হাতে লেখা মালয়েশিয়ার টিকিট। না চাইতেও জাইনের মুখ দিয়ে বেরিয়ে এলো, এটা কি হলো? কোথাকার টিকিট? ইসরাত শব্দ করে হেসে ফেললো, বলল, এটাই মালয়েশিয়ার টিকিট যাওয়ার জন্য। টিকিটের পেছনে লেখা বাংলা অক্ষরে, বিকিনি পরে জাইন ভাইকে সারপ্রাইজ দিয়ে একদম হুঁশ উড়িয়ে দিস, তাহলে জাইন ভাই খুশি হয়ে আমাকে টাকা দিবে। টাকা? এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য? আর মোটেও আমাকে অশ্লীল বলবি না, আমি সেটা মোটেও জানি না। হে হে। আরশ ভুরু গোছালো সামান্য, চোখ দুটো কুঁচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তীক্ষ্ণ চোখে চেয়ে জিজ্ঞেস করলো, তুই জানলি কেমনে? নুসরাত সে কথার উত্তর দিল না। মৃদু হাসলো ঠোঁটের কোণ বাঁকিয়ে, নিজের মাথায় আঙ্গুল দিয়ে ট্যাপ করে দেখালো মস্তিষ্ক আছে নাকি তার সেখানে দেখার জন্য বোঝালো। আরও জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, চল বাড়ি ফিরি। নুসরাত সে কথার উত্তর দিল না। মৃদু হাসলো ঠোঁটের কোণ বাঁকিয়ে, নিজের মাথায় আঙ্গুল দিয়ে ট্যাপ করে দেখালো মস্তিষ্ক আছে, যা সে ভালোই বুঝবে। আরও জিভ দিয়ে ঠোঁট ভেঙচি দিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, চল বাড়ি ফিরি। নুসরাত কপাল কুচকালো মুখ, জানতে চাইলো, বাড়ি ফিরবো কেন? টাকা দিবেন না? আরও সে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিসের টাকা? আরও সে এমন নাটকীয় ভঙ্গিতে অবাক হয়ে দেখে। নুসরাত রেগে গেল, মৃত্যুক একটা, এভাবে বলতে পারলো? কোপে লাল হওয়া মুখ দিয়ে কতক্ষণ চেয়ে থেকে বলল উঠল, টাকা দিবেন না যখন, তাহলে কেন বলেছিলেন দিবেন? কখন, কোথায়, কোন সময়? অ্যাটেক্স টাইমটা, লোকেশনটা তো বল এক্স্যাক্ট। নির্লিপ্তে বসে থাকা আরশের অবকতা নুসরাতকে ঠেলে দিয়ে অসীম রাগের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে তেয়ে গেল আরশের দিকে। কিছু বুঝে ওঠার আগেই দুহাত চুপচাপ চেপে ধরলো, দাঁতের দাঁত চেপে চেঁচালো, একদম মিথ্যা কথা বলবেন না আরশ ভাই, আমি আপনাকে খুন করে ফেলবো। আরশ নিজের চুল মেলি হাত থেকে অনায়াসে ছাড়িয়ে নিল, এক হাতে চেপে ধরে হিসিসে, দেখি খুন কর, তোর সাহস কত দেখবো আজ।
ক্রোধে অন্ধ হয়ে আসলো মেয়েটা, চোখ গলায় অসহায়ত্ব। আপনি আমার সাথে এমন করতে পারেন না, আপনি না আমার ভাই। কথা শেষে আরসের মোবাইলটা ছুঁড়ে মেরে নিয়ে নিল সে নিজের হাতের মুঠোয়। কাবার খুলে কার্ড বের করতে করতে বলল, এর ভেতরে সব টাকা আমার। আরস রাগ করে বলল, আচ্ছা। খাটিয়া থেকে নেমে নুসরাতের হাত চেপে ধরলো, গাড়ির দিকে হাঁটলো ভাবলেশীন ভঙ্গিতে। পেছন থেকে নুসরাত উকি দিল, ডাকলো, আরস ভাই। হুম। আপনার ইনকাম সোর্স কি? আরস ঘাড় বাঁকিয়ে পেছন ফিরল, দেখলো নুসরাতের উচ্ছ্বসিত চেহারা। উত্তর না দিয়ে চুপচাপ হাঁটতে লাগলো সম্মুখে। নুসরাত আবার ডাকলো, আরস ভাই। থমকালো কয়েক সেকেন্ডের জন্য আরস, বলল, বলুন না, আপনার ইনকামের সোর্স কি? বললেই কি আমি আপনার ভাগের টাকা খেয়ে ফেলবো নাকি? বলুন না প্লিজ, বলুন। আরস ঘাড় বাঁকিয়ে তাকালো আবারও, ডিম্বাকৃতির মতো চোখগুলো দিয়ে। গম্ভীর গলায় বলল, আছে কিছু একটা। নুসরাত চিরবিরিয়ে উঠল, আছে মানে কি? আছেটা কি সেটাই তো জানতে চাইছি। আরও সে উত্তর দিল না, হয়তো প্রয়োজন বোধ করলো না। চোখ মুখ কঠিন করে বলল, এত জেনে কি লাভ হবে? তাই বলে কি কিছু বলবেন না? না। আরুষ ফোন সিটে দরজা খুলে দিল, ইশারায় দেখালো ভেতরে বসার জন্য। নুসরাত সিটে বসতে আরুষ ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিতেই নুসরাত বিড়বিড় করলো, শালা আস্ত খাটাস, মনে হয় সুদ ঘুষ সব খায়। আরুষ ঘাড় বাঁকিয়ে একবার নুসরাতকে দেখে গাড়ি চালানোতে মনোযোগী হলো। গাড়ির কংক্রিটের রাস্তা দিয়ে নরম আলোয় ঝিকিমিকি খেলায় রক্ত ধুলো মারিয়ে এগিয়ে চলল। মেন রোডে উঠতে নুসরাত একটা কিছু দেখে চেঁচালো, আরুষ ভাই গাড়ি থামান। আরুষ গাড়ি থামাতে থামাতে নুসরাত দরজা খুলে হন্তদন্ত হয়ে দৌড়ালো মেন রোডের চলারত গাড়ির সামনে, অতঃপর হারিয়ে গেল রাস্তার ওপাশে। আরুষ গাড়ির একপাশে পার করে রেখে বের হলো, মুখে ওয়ান টাইম মাস্ক লাগিয়ে চোখ মুখ কুচকে অপেক্ষা করলো রোড পরিষ্কার হওয়ার। গাড়ি কমে আসতে ধীর পায়ে আগালো সামনের দিকে। যতক্ষণে গিয়ে রাস্তার ওপাশে পৌঁছালো ততক্ষণে দেরি। নুসরাত মাটিতে গড়াগড়ি খেয়ে পেঁজা তুলোর মতো সাদা মোলায়েম দেখতে খরগোশের ভিডিও করছে, ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ছবি তুলছে তাদের। কখনো ভেতরে থেকে সেটা শটান হয়ে দাঁড়ানো, আরসকে দেখেনি। খরগোশগুলো দোকানদারের দিকে তাকিয়ে হাস্যরকম মুখে জিজ্ঞাসা করলো, খরগোশগুলোর দাম কত? একটা মহিলা খরগোশ আর একটা পুরুষ খরগোশ, দুইটা 1200 টাকা। নুসরাত কতক্ষণ খরগোশ যুগলের দিকে দেখলো তীক্ষ্ণ চোখে, তারপর তাদের এমন প্রেম নীলা আর চোখের বিষ মনে হলো যেন। ঈশানিত চোখে খরগোশকে দেখে বলে উঠল, সব খরগোশ, সব পুরুষ খরগোশগুলো দিয়ে দিন। দোকানদার অবাক কণ্ঠে বলল, কিতা কইলা? নুসরাত আগের মতোই ভাবলেশীন ভাবে কণ্ঠে বলল, সব জোড়া পুরুষগুলো আমাকে দিয়ে দিন। পেছন থেকে গলা খাকারির শব্দ এলো। নুসরাত পিছু ফিরতে আরস অত্যাধিক বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল, জোড়া মিলিয়ে দিন। নুসরাত গোদ হলো, বলল, না, আমি সব পুরুষ চাই। সব পুরুষদের তুই কি করবি? আরস বেহুদা প্রশ্নে নাক ফুলিয়ে তাকালো নুসরাত তার দিকে, বলল, প্রেম করব আর কি। মাটিতে গড়াগড়ি খাওয়া নুসরাতের থেকে চোখ সরিয়ে আরস দোকানদারের দিকে তাকালো, বলে, সবগুলোই দিয়ে দিন। দোকানদার গলায় বিষময় ভাব জিজ্ঞাসা করলো, সবটি নিতেননি? আরসও তার মতো করে বলল, জি, সবটি নিব। অতঃপর 4 জোড়া খরগোশ বগল দাবা করে খুশি মনে সামনে এগোলো নুসরাত। আরস তার উপচে পড়া খুশি দেখে শুধালো, খরগোশ খুব পছন্দ? নুসরাত মাথা দোলালো ওপর নিচ, বলল, খুব। কিছু সময় নীরবতা নেমে আসলো দুজনের মধ্যে। রাস্তা পার হওয়ার সময় নুসরাত আরসকে রেখে দৌড় মেরে চলে যাওয়ার আগে আরস মুঠিয়ে পুড়ে নিল তার হাত। নুসরাত একবার তাকিয়ে দেখলো, তারপর বিরক্তি মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, হাত ধরেছেন কেন আরস ভাই? আরস মৃদু হেসে শব্দে আওড়ালো, গাড়ি দেখে চলতে হবে তো আপনি দেখে চলেন না, আমাকে দেখে চলতে বলছেন কেন? মুখ ভরে শ্বাস ফেলল সে, মুখ খুলে শ্বাস ফেলল সে। যেহেতু আমার সাথে এসেছিস সেহেতু বাড়ি না পৌঁছানো পর্যন্ত তুই আমার রেসপন্সিবিলিটি, অ্যান্ড ইউ নো না আমি আমার দায়িত্বের কাজ কতটা গুরুত্ব সহকারে করি। কথা শেষে আরস মুখ জিপা টানলো। নুসরাত হাত ছড়িয়ে নিচে নামার চেষ্টা করলো অনেক, কিন্তু আরস ছাড়লো না। রাস্তা পার হতে আরসের হাত ধরে
নুসরাতের কাছে মনে হলো সে লেতা বাচ্চা, সে কিন্ডারগার্টেনে পড়ে আর আরুষ তার গার্জিয়ান। নাক মুখ কুচকে আরুষের ছায়ার তলে হাঁটছে। 2 মিনিট চুপ থাকার পর আরুষের দিকে তাকে জিজ্ঞাসা করলো, আপনার কি পছন্দ আরুষ ভাই? ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি? বলছি আপনার কোন প্রাণী পছন্দ? তুই পছন্দ। নুসরাত দুপাশে মাথা দুলালো, বলল, আরে সেটা না, বাহিরের কোন প্রাণী পছন্দ? আরস আবারও নির্বিকার চিত্তে ঘুরিয়ে পেঁচিয়ে একই উত্তর দিল, বাহিরের প্রাণী পছন্দ হতে যাবে কেন, ঘরের ভেতরে একটা প্রাণী চোখের সামনে থাকতে। নুসরাত কিল বসাতে গিয়েও হাতের খরগোশছানাগুলো যেন পারল না, চোখ পাকিয়ে বলল, আরে বলুন না কোনটা পছন্দ? আরস ঘাড় বাঁকিয়ে দেখলো। কয়েক সেকেন্ডের জন্য নুসরাতকে নিজের দিকে আরসের এমন খেয়ে ফেলা লুক দেখে নুসরাত লাফিয়ে উঠল, চোখ সরান, চোখ সরান, এভাবে তাকাবেন না। কতদিন বলেছি চোখ সরান? আরস চোখ সরল না, গ্রীবা বাঁকিয়ে বুঝিয়ে ঝুঁকে আসলো নুসরাতের কানের কাছে। সামান্য ঠোঁটের স্পর্শ লাগলো কানের লতিতে, তবুও আবেগ ভরা হলো না তার। গলায় আওয়াজ খাদে নামিয়ে হিসিসে আওড়ালো, সোয়ান। অতঃপর সেকেন্ড কয়েক সময় নিল, গুরু গম্ভীর কণ্ঠে বজায় রেখে রাশভারী গলায় জিজ্ঞাসা করলো, আর মতো বলল, ডু ইউ নো হোয়াট ইজ সোয়ান মাই বিলাভড রেটিভ? আরস নুসরাতের উত্তর অপেক্ষা করলো না, সোজা হয়ে দাঁড়ালো, যেমন বিরক্ত হয়ে নির্লিপ্ত হয়ে এসে নুসরাতের সম্মুখে দাঁড়িয়েছিল তেমন করে গাড়িতে গিয়ে বসে পড়লো। যেতে যেতে শক্ত করে গাল টেনে দিল দুদিকে, ব্যথায় চোখ মুখ ভরে উঠল, জাজলো ব্যথায় মুখ চোখ করে থুতু ফেললো কংক্রিটের রাস্তায়। দেখলো মিটমিট করে আবির্ভাব, মুখ কুচকে গালি দিল, শ্লা মাইনকার নাতি। সে ওইখানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ গালাগালি করলো আরুষকে, জানতেও পারলো না, এমনকি টেরও পেল না। কথা শেষে আরুষ কি সূক্ষ্মভাবে তার চুলে মাঝে চুমু খেয়েছে। শাহেদ খান আর রুমি খান এসেছে মাহাদিবাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাদের আপ্যায়নের কমতি রাখা হচ্ছে না। বন্ধুদের সাথে গল্পে শেষে আসরে নামাজের জন্য বাড়ি থেকে বের হলেন হেলাল সাহেব। শাহেদ খানকে নামাজে যাওয়ার কথা বললেও তেমন একটা আগ্রহ দেখালেন না, তাই বন্ধুর বাসায় রেখেই টুপি মাথায় দিয়ে বাড়ির চৌহদ্দি পেরিয়ে বের হয়েছেন। নাসির মঞ্জিলের সামনের গাছগুলো নুসরাত পানি দিচ্ছিল মনোযোগ সহকারে। হালাল সাহেব বের হতে দেখে একবার তাকে আবার অবজ্ঞা করার মতো করেই না দেখার মতো ভান ধরল। হেলাল সাহেব নিজেও কিছু বললেন না। গেট লক করে পিছু ঘুরতেই ভূতের মতো চোখ সামনে উদয় হলো একজন ফকির। হাত পেতে চাইলো কিছু টাকা। হেলাল সাহেব কৃপণতা করলেন না, পাঞ্জাবির পকেট থেকে 100 টাকার নোট বের করলেন। 100 টাকার নোট বের করে ধরিয়ে দিলেন। মসজিদের উদ্দেশ্যে পা বাড়াতে গা চালানোর কথা ভেসে এলো। এত দান সদকা করে লাভ কি? আপনজনদের তো হৃদয় পুড়িয়ে ছাই করিয়ে দিয়েছেন, কবুল তো হবে না এসব। সাহসে হেলাল সাহেবের পা থমকালো। তড়াক করে পিছু ফিরে জিজ্ঞাসা করলেন, তোর কোনো সমস্যা আমি দান করলে? নুসরাত শ্লাঘ করলো, বলল, আমি কখন বললাম আমার সমস্যা? আশ্চর্য। দুপা আগালো ভদ্রলোক। কপাল কুঁচকে জিজ্ঞাসা করলেন, তাহলে খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলছিস কেন? নুসরাত নির্দয় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, হাতের পাটটা দান পানিতে দিকে দিতে বলল, হাদিসের আলোকে বলছি। হাদিস জানেন না আপনি? না জানি না, সব তুই জানিস। কথা শেষে দুবদা পা ফেলে সামনের দিকে এগোলেন। নুসরাত পিছন থেকে আবারও ডাকলো, শ্রদ্ধেয় আব্বার ভাই, ইসরাতের শ্বশুর। হেলাল সাহেব পা থমকালো, নাক মুখ ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলেন, বিড়বিড় করলেন, মানুষের কোনো আকৃতি নেই এই মেয়ের ভেতর। নুসরাত শুনে ফেললো, বলল, কোথায় মানুষের আকৃতি নেই? সব দিকেই তো মানুষের আকৃতি আছে। হাত পা এগিয়ে দেখালো, অতঃপর নাক চেপেও দেখালো। আকস্মিক হেলাল সাহেব জোরালো গলায় চেঁচিয়ে উঠলেন, তুই নাকি দেখিয়ে কি বোঝাস? তোর নাক আছে, আমার নেই? তোর সরু, আমারটা মোটা। নুসরাত বিষময় চোখে তাকালো, মিনমিন করে বলল, সেটা কখন বললাম? মাত্র বলছিস, মাত্রই। নুসরাত শব্দ করে হেসে উঠল, বলে, বাচ্চাদের মতো করছেন কেন আপনি? নুসরাতের কথা আরো জোরে চেঁচিয়ে উঠল, বাচ্চাদের মতো করবো না তো কি করব? তুই আমার নাক নিয়ে ঠাট্টা করছিস আর আমি বসে বসে দেখবো? তো আপনার নাক মোটা, সেটা আপনি কি অস্বীকার করতে পারবেন?
তোর কোনো সমস্যা আমার নাক মোটা হলে? আমি কখন বললাম আমার সমস্যা হচ্ছে? নাক পটেটোর মতো আপনার। সমস্যা হওয়ার কথা হলে তো আপনার হবে। হেলাল সাহেব কথায় পেরে উঠতে না পেরে তাই গুরুম গুরুম ডাকিয়ে বললেন। নুসরাত চেয়ে থাকলো ওনার যাওয়ার দিকে। বাতাসের সাথে উচ্চস্বরে হেসে উঠল। উচ্চস্বরে তার হাসি ভেসেও এলো। এত বেয়াদব মেয়ে এই বংশে একটাও নেই। এটা কার মতো বেয়াদব হচ্ছে আল্লাহ জানে। নুসরাত গাছের গোড়া থেকে দুর্বা ঘাস ছেঁটে ফেলতে ফেলতে বলল, একদম আপনার মতোই হয়েছি। আপনাদের আমাদের দুজনের কত মিল বড় আব্বু। দেখুন দুজনেই আমরা ধান্দাবাজ, দুজনেই সব অকাম কুকাম করে আল্লাহর টাকা ঘরে দেই, নামাজ পড়ি। মাগরিবের পর থেকে নাসির মঞ্জিলে নুসরাতের চিৎকার ধমকে কেঁপে উঠেছে। পা দুটো দুদিকে ছড়িয়ে বসে মাথায় হাত দিয়ে আঘাত করতে করতে কাঁদছে। নুসরাত মেখে কান্নায় সকলের দুঃখ লাগার বদলে বিরক্তি হচ্ছে বেশি। পুরো বাড়ি মাথার উপরে তুলে রেখেছে সে। মাহাদি নিচেও নুসরাতের দুঃখে কষ্ট পাচ্ছে, চোখ মুখ স্পষ্ট ফুটিয়ে তুলছে নিজের কষ্টের ছাপ। নুসরাত মরা কান্না দেখে যখন নাজনীন বেগম জিজ্ঞাসা করলেন কি হয়েছে, তখনই নুসরাত যা উত্তর দিল তা শুনে মেজাজ আরো খারাপ হয়ে গেল ওনার। আইডি হ্যাক করা হয়েছে। কেউ এমন মরা কান্না জুড়তে পারে তা ভেবে পেলেন না তিনি। নুসরাতের হাই তোলার এক পর্যায়ে আরো বৃদ্ধি পেল। আরশ পাশে বসে তার কান্নাকাটি দেখছিল। চিৎকারের গতি যখন কমে আসলো, আপেল কামড় বসে ভীষণ ব্যথিত সুরে বলল, সুন্দরই তো লাগছিল জোর জোরে কান্না করছিলি যখন, এখন কেমনে পানসে পানসে লাগছে? নুসরাত পিছু ফিরলো। আরশকে জিজ্ঞাসা করলো, আরো জোরে চিৎকার দিব? হ্যাঁ। আরশ উৎসাহ আরশের উৎসাহে নুসরাত গলা ফাটিয়ে আরো জোরে চিৎকার দিল। গলার আওয়াজের রুম হতে মিলিয়ে যাওয়ার পূর্বে নাজনীন বেগমের জুতো জোরে এসে পড়ল নুসরাতের কোলের ওপর। দূর থেকে দেখা গেল রাগে ক্ষোভে তৃপ্ত হয়ে এগিয়ে আসা নাজনীন বেগমকে গলা ফাটিয়ে গালি দিলেন, চুদমারানির মেয়ে, আজ তোর একদিন তো আমার একদিন। চুলের মুঠি ধরে ঠাস করে জুতোর বাড়ি বসাতে যাবে, তার পূর্বে নুসরাত লাফ দিয়ে গিয়ে আরশের পেছনে দাঁড়িয়ে গেল। সহসা জুতোর বাড়ির হাত থেকে নুসরাতকে বেঁচে গেল। আরশ নিজের কাঁধ বাঁচাতে পারল না, গায়ের চামড়া জ্বলে উঠল বাড়ির প্রকোপে। চোখ মুখ কুচকালো, মুখ দিয়ে বেরিয়ে আসলো ব্যথাতুক স্বরে, আ আমি আন্তরিকভাবে দুঃখিত বাচ্চারা। আমি আসলে এই গ্রামে আছি তো এখানে হচ্ছে সেরকম ভাবে রেকর্ডটা আমি করতে পারতেছি না। দেখা যাচ্ছে লোক চলে আসতেছে বা কোনো শব্দ হচ্ছে, গরুর ডাক, এই ডাক ওই ডাক। বুঝছোই তো গ্রামের পরিবেশটা একটু অন্যরকম। তো এই জন্য সাইড থেকে অনেক আওয়াজ আসছে, প্লাস লোকজন চলে আসলে আমি রেকর্ডটা থামাই আবার করতে যে দেখা যাচ্ছে একটা লাইন রিপিট করছি। তোমরা একটু মানায় নিও প্লিজ।
আমি কিছুই বুঝি না, তুই বুঝিস, এটাই বেশ। নুসরাত মিনতি করার মতো করে আরসের হাত চেপে ধরলো, বলল, দিয়ে দিন না, মাত্র তো 16 লাখ টাকা। নুসরাতের কথায় খ্যাক করে উঠলো আরস। মাত্র 16 লাখ? সিরিয়াসলি? 16 লাখ টাকা তোর কাছে মাত্র মনে হচ্ছে? নুসরাত তবুও মিনতি জারি রাখলো। আরস এক কথা, সে দিবে না মানে দিবে না। অতপর নুসরাতকে হাজারো আবুল তাবুল ভুংচোর মিনতি পর আরস রাজি হলো, বলে এক শর্তে দিব। নুসরাতের ঠোঁটে ফুটলো হাসি, কণ্ঠে নমনীয়তা নিয়ে শুধালো, কি শর্ত? আরস হাসলো মিচকে শয়তানের মতো, গালের বাপাশে এতে গর্তের সৃষ্টি হলো। সময় নিয়ে জানতে চাইলো, আমার কেমন কাপড় পরা মেয়ে পছন্দ? নুসরাত আকস্মিক হেসে উঠল, আরসের গায়ের সাথে গায়ে হেসে বসলো। তার এমন অদ্ভুত আচরণে মনে যেন খুঁজে পেল না আরস, তবু নির্লিপ্ত চেয়ে থাকলো মেয়েটার কাণ্ডে। নুসরাত ভীষণ ব্যক্তিগত কথা বলছে ভাবে একটু কাজ ঘেঁষে বসলো। গলার আওয়াজ একদম ধীরে নেমে এলো, বিকিনি পরা মেয়েকে আপনার বেশি পছন্দ, তাই না? চোখে মুখে দুষ্টুমি আবাস প্রশ্ন করে আবারও নিজের প্রশ্নের উত্তর দিল। নির্লজ্জের মতো দাঁত বের করে হাসলো, ফিসফিস করে আরসের কানের কাছে এসে বলল, আমি সব জানি আপনার বিষয়ে আরস ভাই। আপনি অর্ধলঙ্ঘ মেয়েদের পছন্দ করেন, হে হে হো হো।